ঐক্যমত্যের ভিত্তিতে হবে সনদ, জুলাই সনদ, এবং সেটা হলে তো সেটাই বিএনপি সই করবে এবং এটাই বিএনপির যেটা তাদের যে চিন্তাধারা এবং যে পদ্ধতি তারা ফলো করছে, আমি তাকে খুব ভূয়সী প্রশংসা করছি। দে আর শোয়িং দেয়ার ম্যাচ। ওদের যে আমির, তার প্রতি আমার উপদেশ রইল যে আপনি ফেরত যান, আপনি জিন পরি চালান দেন, তাবিজ কবজ দেন, পানি পড়া বিক্রি করেন, তারপরে মিলাদ পড়ান, মুসলমানি করান, তারপরে মাঝে মাঝে গিয়া খাসি গরু জবেও দেন। এই হলো আপনার জব। তাদের অনেকটা সুবিধা হবে এবং আমার মনে হয় সেটা সবার জন্য মঙ্গল হবে। কিন্তু এই পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে প্রচলন করা হয় লোয়ার হাউসে, যেটা আপনি লক্ষ্য করে দেখবেন যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনায় কিন্তু এটা কখনো, যে সেনাপতি আমাদের সেনানায়কের কথা বললেন, উনি খুবই ভদ্রলোক এবং উনি কিন্তু এই যে আন্দোলনের সময় যে ৩রা অগাস্টে ওনার যে ডিসিশন, সেটা কিন্তু আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমরা জানি অতীতে যত বড় বড় বিপ্লব হয়েছে, যেমন ধরেন রুশ বিপ্লবে কিন্তু সৈন্যবাহিনী যে কমিসারে জয়েন করেছিল, হ্যাঁ, সেটা কিন্তু দারুণ মানে ভূমিকা রেখেছে। আবার ফরাসি বিপ্লবে আমরা দেখেছি যে বাস্তিল দুর্গে যখন শেষ মুহূর্তে এসে সৈন্যবাহিনী জনগণের সঙ্গে জয়েন করেছিল। এগুলো আমরা ইতিহাস থেকে জানি এবং আমরা দেখলাম আমাদের চোখের সামনে বাংলাদেশে, এবং সেখানে এই সেনানায়ক যে জেনারেল ওয়াকারুজ্জামান, তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি তাকে দারুণ সাধুবাদ দেই তার ওই ভূমিকার জন্য। এই পর্যন্ত ওনার যে বিহেভিয়ার আমি দেখলাম, একটা দারুণ ম্যাচিউরিটি, যেটা এমনকি একটা সেনাবাহিনীর প্রধানের চেয়েও মানবিকতা ওনার মধ্যে অনেক অনেক মনে হয় যেন বিশাল একটা কম্পোনেন্ট। এবং উনি যে এই যে ছেলেগুলো যে আজে বাজে কথা বলছে, সেগুলোকে উনি ক্ষমা সুন্দর চোখে মাফ করে দিলেন। এটাও তার একটা বিরাট উদারতার মানে 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 প্রমাণ দিল আমাদের সামনে। এবং আমার বিশ্বাস যে এই ইউনূস গভর্নমেন্টে যে বর্তমান ডিসিশনস এবং তার যত এরা আছে, ক্যাবিনেট লোকদের যে বক্তব্য, ইলেকশন কমিশনের বক্তব্য এবং সেনাবাহিনীর বক্তব্য, সব মিলে আমার মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে এই নির্বাচনটা হচ্ছে। তো নির্বাচনটা হয়ে যাচ্ছে, কিন্তু এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এখনো কিন্তু আমরা দেখছি। তার আগে আমি সনদের যেটা আপনি বললেন যে ইনকনসিস্টেন্সি, এটা কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু খুব ভালোভাবে উল্লেখ করেছেন, মানে ওই সালাউদ্দিন সাহেব, যে এটা যদি এখনই রেফারেন্স সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনে যায়, সেটা কিন্তু পদ্ধতিগতভাবে হবে একটা ভুল ব্যাপার। এবং আমরা অতীতেও আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে হবে সনদ, জুলাই সনদ, এবং সেটা হলে তো সেটাই বিএনপি সই করবে এবং এটাই বিএনপির যেটা তাদের যে চিন্তাধারা এবং যে পদ্ধতি তারা ফলো করছে, আমি তাকে খুব ভূয়সী প্রশংসা করছি। দে আর শোয়িং দেয়ার ম্যাচিউরিটি। কিন্তু কিছু কিছু দল আছে, যেমন ধরুন আমি বলবো যে এই যে আপনি যাদের কথা উল্লেখ করলেন, এই ভদ্রলোক সে পিয়ার নির্বাচনের দিকে যেতে চায়। এরা যারা বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে ছিল, আমাদের স্বাধীনতার শত্রু ছিল, হ্যাঁ, এরা যারা জঙ্গি, আলবদর, রাজাকারের দল, এই দলগুলো কিন্তু পিয়ার পদ্ধতির মাধ্যমে, মানে ওই সময় তো বাংলাদেশের স্বাধীনতাকে বাধা দিয়েও কোনো সুবিধা করতে পারেনি, আমরা বিজয় লাভ করেছিলাম, বাংলার বিজয় হয়েছিল। এখন চাচ্ছে ওরা এই পিয়ার পদ্ধতির মাধ্যমে যে এমন একটা গভর্নমেন্ট ফর্ম করা যেটা হবে পার্মানেন্টলি ইনস্টেবল, মানে আনস্টেবল হয়ে যাবে। তার কারণ আমি বলি, আপনারা যদি অতীতের ভোটের প্যাটার্ন দেখেন, কখনোই কিন্তু 40-এর উপরে উঠে নাই, 40, 41 এরকম প্লাস মাইনাস। কাজেই 40-এ যদি আপনি পিয়ার পদ্ধতি দেন পার্লামেন্টের, মানে যেটা লোয়ার হাউস, তাহলে দেখবেন যে কেউই গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না, তাহলে তার কোয়ালিশন করতে হবে। এবং আমরা অতীতে জানি যে কোয়ালিশন নিয়ে কি হয়েছে। এই জগন্নাথ হলে, যেটা জগন্নাথ হল, ওখানে ছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওখানকার মারামারি আমরা তো জানি। ওই যে শাহেদ, মানে যে স্পিকার শাহেদ যে মারা গেলেন ওখানে, মানে আপনার এমন একটা আনস্টেবল গভর্নমেন্ট এরা চায়, এই ইসলামী আন্দোলন এবং এই জঙ্গিবাদী আলবদর রাজাকাররা, যেটা বাংলাদেশকে তো আগে স্বাধীনতা বন্ধ করতে পারেনি। এখন স্বাধীন বাংলাদেশকে যাতে কোনো ক্রমে উন্নতি না হতে পারে,
এটা যাতে সবসময় বাধাগ্রস্ত হয়, একটা আনস্টেবল গভর্নমেন্ট হয়, এই জন্য ওরা পিয়ার পিয়ার পদ্ধতির জারি গান গাচ্ছে। আমার মানে উপদেশ হলো যে নির্বাচনটা চলুক, এই সমস্ত দলের ওই 1%, 0.5% যার কোনো মূল্যহীন, এদের একটা সবচেয়ে ভালো হবে এই এই যে ওদের যে আমির, তার প্রতি আমার উপদেশ হইল যে আপনি ফেরত যান, আপনি জিন পরি চালান দেন, তাবিজ কবজ দেন, পানি পড়া বিক্রি করেন, তারপরে মিলাদ পড়ান, মুসলমানি করান, তারপরে মাঝে মাঝে গিয়া খাসি গরু জবেও দেন, এই হলো আপনার জব। হ্যাঁ, এই জবটাই আপনি ভালো করতে পারবেন, ওইটাই করেন। ওনার নাম বোধহয় ফজলুল করিম আর হোয়াট এভার ইট ইজ। তার প্রতি আমার পরামর্শ রইল যে আপনি জিন পরি কিভাবে চালান দিতে হয়, কিন্তু উনি তো শুধু চাচ্ছেন না, উনি তো শুধু চাচ্ছেন না, সেটা তো জামাত ইসলামও চাচ্ছে, তারপরে না আমি তো না, যারা যারা চাচ্ছে না আমরা আজকে শুনলাম। কিন্তু আমার জন্য মনে হচ্ছে যে জামাত আলটিমেটলি নির্বাচনে যাবে, তাদের যে সমস্ত বিভিন্ন কেন্দ্রে মানে নমিনেশন দিচ্ছে, এবং ফজলুল করিম আর জামাতের মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ জামাতের সাপোর্ট হয়তো 5 to 8% অর মেবি 12% হতেও পারে, হু নোজ। কিন্তু এই যে ভদ্রলোক, ওর সাপোর্ট হলো 1%-এর নিচে, এবং সে আবার ওই যে ওই সমস্ত মানে মানে ঝাড়ফুঁক, মানে তারপরে বাটি চালান দেওয়া, তারপরে আপনার ওই যে পরি জিন পরীকে চালান দেওয়া, জিন পরি করা, এগুলো উনি করেন, এতে ওস্তাদ। এবং শুধু তাই নয়, ওনার আমি আরো একটা জিনিস জানি যে ওনার যে কত বড় স্পর্ধা, উনি বলছিলেন যে ইয়াজিদ কারবালার ময়দানে, সেই জঘন্য ইয়াজিদকে উনি বলছেন একটা বিশাল নাকি মহান লোক ইসলামের ইসের, এই বেটা বলছে, কিন্তু এই লোকটা ফজল করে এরকম একটা ফালতু লোকদের সেই ইলেকশনে আসুক আর না আসুক, ইট ডাজন্ট ম্যাটার। এবং আমার মতে যে নির্বাচন তো হবে, এতে যদি কেউ না আসতে চায়, এবং বিশেষ করে স্বাধীনতা বিরোধী এই জঙ্গিরা যদি না আসে, সেটা সবার জন্যই মঙ্গল। আমি মনে করি ওরা না আসাই ভালো। ওরা যদি নির্বাচনে না আসে, তাহলে অন্যান্য যে দলগুলো আছে, বিভিন্ন যে সেন্ট্রিস্ট পার্টি আছে, বামপন্থী দল আছে, অন্যান্য যে ইসলামিক দল আছে, হ্যাঁ, তাদের অনেকটা সুবিধা হবে, এবং আমার মনে হয় সেটা সবার জন্য মঙ্গল হবে। কিন্তু এই পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে প্রচলন করা হয় লোয়ার হাউসে, যেটা আপনি লক্ষ্য করে দেখবেন যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনায় কিন্তু এটা কখনো আসেনি, আসছে আপার হাউস, সেনেটের ব্যাপারে আসছে, নট ফর দ্য পার্লামেন্ট। এবং ওই ঐক্যমত্য কমিশনের যে আলী রিয়াজ, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আমার কলিগ, আমি কলিগ বলি কারণ উনি এখানে অধ্যাপক যুক্তরাষ্ট্রে, ওনাদের যে সিদ্ধান্তটা, উনি যেভাবে এটা ট্যাকটিক্যালি এগিয়েছেন, তাতে আমি দেখলাম যে ওই পার্লামেন্টের ব্যাপারে ওটা রেজলিউশনের মধ্যে আসে নাই, আলোচনার মধ্যে আসেনি। তার অর্থ ওইটা আউট অফ টাচ, ওটাকে টাচ করা যাবে না। আমার মনে হয় ওনারা বুঝেছেন যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের স্টেবল গভর্নমেন্ট আসার জন্য, বাংলাদেশের উন্নতির জন্য এই ধরনের যে পিয়ার পদ্ধতি পার্লামেন্টে মানে লোয়ার হাউসে ইন্ট্রোডিউস করাটা হবে মানে আমাদের জন্য একটা আত্মহত্যার সমান। সেটা ওনারা বুঝে ওটাকে রাখেননি। এখন এটা নিয়ে এরা ক্লামারিং করছে, কিন্তু কোনো লাভ নেই, গুড়ে বালি। এবং আমার মনে হয় যেন এই স্বাধীনতা বিরোধীরা যদি নির্বাচনে না আসতে চায়, আমার মনে হয় খুব একটা মানে কেয়ার না করলেই চলে, তাতে সবারই মঙ্গল হবে, এবং বাংলাদেশ একটা উন্নতির শিখরে। আপনি তো একজন মানে উচ্চ শিক্ষিত মানুষ, বেশ জ্ঞান আছে আপনার, আপনি নিজেও একসময় পলিটিক্সে ছিলেন, তাতে করে ভালো হবে। বিএনপি কে একা নির্বাচন করবে? নো, বিএনপি প্রায় কমপক্ষে 70টা দল, আমার ধারণা 50টা তো আসছেই, হ্যাঁ, এমনকি ইট কুড গো আপ টু 70। 50টা দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, হ্যাঁ, ধন্য, এর চেয়ে আর কি আনন্দের কি থাকতে পারে? এরকম একটা আনন্দ পরিবেশে 50টা দল, এবং এখানে যদি স্বাধীনতা বিরোধীরা যদি নির্বাচনে না আসে, কিংবা এনসিপির মতো এখনো তারা পায়নি, যে আপনার যেটা মানে দেয়, মানে আনুষ্ঠানিকভাবে যে গ্রহণযোগ্যতা এখনো পায়নি। আর ওরা তো ওই যে ওদের তো আমরা দেখছি যে শেষ দিকের মিটিং গুলোতে 200, 300, 250 লোকও ওরা জোগাড় করতে পারে না। এবং ওদের যে অন্তর্দ্বন্দ্ব, নারী গঠিত কেলেঙ্কারি, তারপরে যে বিভিন্ন ওই যে আপনার হাঁসের মাংস নিয়ে যে চলছে আর কি, ওয়েস্টার্নে গিয়ে হাঁসের মাংস খায় এই সমস্ত মানে অতি সামান্য মানে লোকরা, যারা আগে আলু ভর্তা খাওয়ার ছিল। এখন তো সে মন্ত্রী, এখন তো আর এটা বলতে পারে না।
না না, মন্ত্রী হলেও আপনি ওয়েস্টার্নে গিয়ে হাঁসের মাংস খান ভোরবেলা, হ্যাঁ, এটা একটু আমার কাছে দারুণ আশ্চর্য মনে হচ্ছে। হ্যাঁ, এবং সে নিজে বলেছে এই সমস্ত লোকরা যদি নির্বাচন না করে, এতে নির্বাচনের কিছু আসে যায় না, কারণ ওরা হয়তো 0.1%।